আমারে বাঁচান, আমি কাউকে কিছু কমু না। ফারাজ হঠাৎ থেমে ফোনের স্ক্রিনের দিকে তাকায়, মুখে বিরক্তির ছাপ। ধ্যাৎ নেউরা, তোর কথার ঠেলায় জাস্ট মনোযোগ নষ্ট হয়ে হেরে গেলাম। নিরীহ ছেলেটা ট্রেনের সঙ্গে ধাক্কা খেয়ে অক্কা পেয়েছে। পারলাম না রে, আমি ওকে বাঁচাতে পারলাম না। আইডিয়া আছে তোর একটা গেমে জিততে কত কষ্ট হয়? মন তো চাইছে তোকেও অক্কায় পাঠাই। জানিস কত কষ্টে এত পয়েন্ট জমিয়েছিলাম। ফারাজ হুট করে আছড়ে হাতের ফোনটা ভেঙে ফেলে। অভ্র আর রোজ সেখানে উপস্থিত হয়। রোজ ফারাজকে স্থির গলায় জিজ্ঞাসা করে। একে মারেননি কেন বস? ফারাজ একটু হেসে বলে, মরাকে আর কি মারবো। তারপর লোকটার দিকে তাকিয়ে কাজ ঝাঁকিয়ে বলে, যা ভাই, তোকে ছেড়ে দিলাম, আজকে আর মারতে ইচ্ছে করছে না। এই অভ্র, বড্ড ঘুম ধরেছে, এখন আর কিশোরগঞ্জ যাওয়ার মতো এনার্জি নেই, তুই জলদি হোটেল বুক দে। অভ্র মাথা নেড়ে বলে। আচ্ছা ভাই। নিঃশব্দে একবার গোডাউনের দিকে তাকালো ফারাজ। এই ভাঙাচোরা ধুলো পড়া খুপড়িতে যে মৃত্যুর মহামারী জমা আছে তা কজন জানে। কেমিক্যালের অভাব নেই, আর আছে মানুষের শরীর থেকে বিচ্ছিন্ন করে রাখা অঙ্গ প্রত্যঙ্গ। শরীরের ভিতর সবচেয়ে সংবেদনশীল দামি বস্তুগুলো, এই সমস্ত অঙ্গ কেমিক্যাল দিয়ে সংরক্ষণ করা হয়। তাদের রোগ প্রতিরোধ ক্ষমতা ধ্বংস করে একরকম সতেজ রাখা হয়। হিসাব করলে কোটি টাকার মাল আছে এখানে। অথচ গোডাউনটা এমনভাবে সাজানো যেন এর চেয়ে অপ্রাসঙ্গিক অবহেলিত জায়গা দুনিয়ায় দুটো নেই। ঠিক এটাই মূল পরিকল্পনার কৌশল, চোখের সামনে রেখে আড়াল করে রাখার কারসাজি। কিন্তু বোকার দল কি জানে না এখানে একবার আগুন লাগলে সবকিছু ছাই হয়ে যাবে। গোডাউনের মালিক সোহান পুরান ঢাকার ঘিঞ্জি অলিগলির মাঝে অবস্থিত এই কারখানায় আনত। রাতে ক্লান্ত শরীর নিয়ে ফারাজ চিত্রার পাশে এসে শুয়ে পড়ল। তাকে হাত বাড়িয়ে কাছে টেনে নিতে গেলে চিত্রা বলে উঠল, সত্যি করে একটা কথা বলবেন? ফারাজের ক্লান্ত তীক্ষ্ণ জবাব। মিথ্যা কিছু বলেছি কি? চিত্রা পুনরায় কাটকাট প্রশ্ন করল। আপনার রাজন ভাইয়ের চরিত্র খারাপ তা আপনি আগে জানতেন? ওনার আগের বউগুলোকে উনি ছেড়েছিলেন নাকি হাজার বছর ধরে পরিষ্কার না করা টয়লেটের মতো নোংরা চরিত্র দেখে তাকে ছেড়ে চলে গিয়েছে? ফারাজ সোজা হয়ে বসে পড়ল। হঠাৎ এইসব? আর তুমি কি করে জানলে রাজন ভাই চরিত্রহীন? চিত্রা চোখে বিন্দু মাত্র দ্বিধা নেই। স্বয়ং নিজের চোখে দেখেছি। কোথায়? সরাইখানায়। ফারাজের কণ্ঠে বিস্ময়ের বিস্ফোরণ। হোয়াট? তুমি সরাইখানায় গিয়েছিলে নাকি? চিত্রা শান্ত গলায় উত্তর দেয়, না, গাড়ির মধ্যেই বসেছিলাম, হুট করে নজরে এলো, দেখলাম ভাই সরাইখানায় ঢুকছেন। বড় বলে সে অন্যায় করবে তা তো আর হয় না, তাই না ফারাজ? ফারাজের চোখ লাল হয়ে ওঠে রাগে। বজ্র তোমাকে ওই নোংরা জায়গা দিয়ে নিয়ে গিয়েছে, তাই না? I'll just kill him. চিত্রার কণ্ঠে স্থিরতা। থামুন, ওনার কোনো দোষ নেই, আমি নিজেই জোর করেছিলাম জলদি বাড়ি আসার জন্য। ফারাজ চুলে হাত বুলিয়ে উঠে বারান্দায় গিয়ে দাঁড়ালো। একটা সিগারেট ধরিয়ে ধোয়া ছাড়তে চিত্রা পেছন থেকে তার বুকটা আগলে ধরলো। ছোট্ট চিত্রা ফারাজের নাগাল পায় না ঠিক মতো, তবুও স্বামীকে ধরার কত ইচ্ছে। সিগারেটের গন্ধ সহ্য করা অভ্যেস হয়ে গেছে আমার। ধীরে বলল চিত্রা। কেন? সোহাগ সিগারেট টেনে ধোয়া কি তোমার মুখের ওপর ছাড়তো নাকি? ফারাজ। চিত্রার কণ্ঠটা কেঁপে উঠল। সরি বউ, কথা ঠোঁটের ফাঁক করে বেরিয়ে গিয়েছে, আমার দোষ নেই। চাইলে এই ঠোঁটে চুমু খেয়ে ঠোঁটকে শাস্তি দিতে পারো। চিত্রা অবাক, একটা মানুষ এত সিরিয়াস মুহূর্তে এসব কথা কেমন করে বলতে পারে? এখন যদি চিত্রা রেগে বলে আপনার কি লজ্জা শরম নেই? তখন চেঁচিয়ে বলবে। ওইসব বউ ছোট লোকই কারবার। তাই এই লোককে কিছু বলাও বিপজ্জনক। আপনি কিন্তু আবার জবাব দিলেন না। ফারাজ নির্লিপ্ত চোখে চিত্রার দিকে ঘুরে তাকালো, বলল, শোনো বিবিজান, আমার পুরোটা জীবনই দেশের বাহিরে কেটেছে। রাজন ভাইয়ের একটা বিয়েতেও আমি আসতে পারিনি। সে কি করলো না করলো তাতেও আমার কিছু আসে যায় না। নদী ভাবির তো কোনো অভিযোগ নেই। যেদিন সে নিজে এসে আমার কাছে বলবে সাহায্য করুন, আপনার ভাইয়ের চরিত্র ভালো না, সেদিন দেখা যাবে। দেখো চিত্রা, আমি নিজের খেয়ে অন্যের ওকালতি করতে পারবো না, এসব আমার রক্তে নেই। এখন বলো, নদী ভাবি তোমাকে কিছু বলেছে? আর রাজন ভাইয়েরা তো সবখানে মাছ ডেলিভারি দেয়। সরাইখানা খারাপ জায়গা হতে পারে, কিন্তু ওইখানেও অনেক মানুষ, কাস্টমারের আনাগোনা। ব্যবসায়ের জায়গায় কাজের সঙ্গে অন্য কিছুর তুলনা চলে না। সরাইখানায় কি কারণে গেল সেটা না জেনে একটা মানুষের বিষয়ে আরোপ করাও পাপ। চিত্রা এক মুহূর্তের জন্য নিশ্চুপ হয়ে যায়। আসলেই তো মাছের ব্যবসার কথা কেন মাথায় এলো না? আর নদী ভাবিও তো সত্যি কোনো অভিযোগ করেনি। তাহলে কি শুধু শুধু রাজন ভাইকে নিয়ে ওইসব বলা ভুল হয়ে গিয়েছে? ইসরে, এখন ফারাজটা কি মনে করছে? রাগ করেছে নিশ্চিত। চিত্রা কি করবে বুঝতে না পেরে ফারাজকে আবারও আঙ্গুল দিয়ে খোঁচানো শুরু করলো। ফারাজ তাকায় না, তবে ভেতরে ভেতরে একটা নিঃশ্বাস ছাড়ে। আপাতত তার বইয়ের মাইন্ডকে বদলাতে পেরেছে সে, কিন্তু আর কয়দিন?
একদিন যখন সব সামনে চলে আসবে, চিত্রা আবারও খোঁচালো ফারাজকে। ঠোঁট উল্টে বলল, সিগারেটের স্বাদ কি বউয়ের ভালোবাসা থেকেও বেশি নাকি? দেন তো দাঁড়া জেলাচি, আমিও একটা টান মারি। চোখ কুচকে ফারাজ বলল, বলেছি না এইসব উল্টাপাল্টা কথা বলবে না। আরেকবার বললে দোতলা থেকে একটা আছাড় মারবো, ভেটকিয়ে যাবে। তখন উপরে বসে বসে টান মারামারি করবা বলেন আপনি। রাগ করবেন না, রাগলে আপনাকে সেই লাগে, তখন কিন্তু ভুলভাল কিছু করে ফেলতে পারি। চিত্রা হেসে জবাব দিল, নট ইন্টারেস্টেড। সাইড প্লিজ লুচ্ছি বউ। চিত্রার মুখটা ছোট হয়ে যায়। ফারাজ তাকে বলছে নট ইন্টারেস্টেড। হুট করে তার এমন ভালো স্বামীটাকে কোন ভূতের মা ধরলো? ফারাজ সিগারেট ফেলে বিছানায় শুতে যায়। এমন সময় চিত্রা আবারও বলে, আপনার জন্য একটা সারপ্রাইজ আছে। কি? চমকে জিজ্ঞাসা করলো ফারাজ। জানতে হলে আগে খুলতে হবে, তারপর পড়তে হবে। কি কি খুলবো? আগে বউ তোর ব্রেনটা খুলে ওয়াশ করে আয়। নিশ্চিত ব্রেনের স্টোরেজ ফুল হয়ে ড্যামেজ হয়ে গিয়েছে। ভুরু কুচকে বলল ফারাজ। চিত্রা চোখ টিপে বলল, তাহলে আপনি রিপেয়ার করে দেন না। ফারাজ ঠোঁট বাঁকিয়ে বলল। আগে রিপেয়ারের স্পেলিং বলো। চিত্রার চোখের কোণে জল চলে আসে। স্বামী রাগ করেছে তার জন্যে, বরং তাকে ওই কঠিন ইংরেজি শব্দের বানানটা বলতে হবে। সেই ভেবেই কান্না পাচ্ছে তার। ফারাজ গম্ভীর গলায় বলে, এদিকে আসো। থাক, তোমার কিছু বলতে হবে না। আমার ময়না পাখি লক্ষ্মী বউ কাম। ফারাজ হাত বাড়িয়ে চিত্রাকে নিজের কাছে টেনে বসায়। চোখ মুছে দিতেই চিত্রা শয়তানি হাসি দেয়। তা দেখে ফারাজ বলে ওঠে, হায় খোদা, মেয়ে মানুষের অভিনয়ের তুলনা হয় না। বউ তুমি তো একটা অস্কার ডিজার্ভ করো। বাই দ্য ওয়ে, কি সারপ্রাইজ দিবে আমাকে? চিত্রা জলদি ড্রয়ার থেকে একটা কাপড় বের করে ফারাজের সামনে ধরতেই ফারাজ চোখ বড় বড় করে বলে উঠল, লুঙ্গি? আর ইউ সিরিয়াস? হোয়াট দ্য ফাক? পুরোটা বলার আগেই চিত্রা ফারাজের বুলি থমকে দেয়। তার বৈধ ঠোঁটের বাদ ভেঙে অব্রর মুডটা অফ। রোজ এসেছে তার জীবনে সব ডোজ কেড়ে নিতে। লাইফে এমনিতেও কি ঝামেলার অভাব ছিল যে নতুন করে আরেকটা উদয় হতে হবে? বয়সের এই মেয়ের এত বড় হওয়ার পরেও অভ্রর একদম মনে আছে ছোটবেলায় প্যান্ট বদলানোর সময় শালিক কাটাওয়ালা নাগিন খালি তার রুমে উকিঝুঁকি মারত। নিজের ব্যক্তিগত সম্পদকে যে অভ্র কত কষ্টে নিরাপত্তা দিয়েছে তা কেবল সেই ভালো জানে। সরকার ভাই, বাহিরে বৃষ্টি পড়বে মনে হচ্ছে, চলো না ছাদে ঘুরতে যাই। আয়েশা হেসে বলল। রাত কয়টা বাজে কুদ্দুসের আম্মা? অভ্র বিরক্ত গলায় বলল। জয়টা বাজে, হয়টাই বাজে। আয়েশা উঠে বলে। অভ্র বিরক্ত গলায় বলল, ছি, এসব কোন দেশের ভাষা? নিশ্চিত পাগলা ইংরেজি বুড়ির থেকে শিখেছো। আয়েশা চোখ টিপে বলল, আয়েশা শেখে না, শেখায়। আর এটা ভাষা না, এটা হলো তোমার প্রতি আমার ভালোবাসা কুদ্দুসের আব্বা। অভ্র মুখ গম্ভীর করে বলল, এখন কাছে আসো। কুদ্দুসকেও তো পৃথিবীর আলো দেখাতে হবে। বাবা হয়ে সন্তানকে বেশি অপেক্ষা করাতে পারবো না, পাপ লাগবে। আর তার চেয়ে বড় কথা, ফারাজ ভাইয়ের আগে কুদ্দুসকে ডাউনলোড করতে হবে। ভাই আমাকে অনেক জ্বালিয়েছে, এবার কুদ্দুসকে পয়দা করে তার মেয়েকে জ্বালাবো। মানে আমার কুদ্দুস জ্বালাবে, বদলা নিব। আয়েশা আলমারি থেকে একটা কাপড়ে ব্যাগ বের করলো। তাতে দুইটা লুঙ্গি রাখা। দুইটাই বের করে একটা লুঙ্গি খুলে অভ্রর সামনে ধরলো। আয়েশা বলল, তোমাকে কোনোদিন লুঙ্গি পরতে দেখলাম না সরকার ভাই, আজ একটু পরো না। অভ্র থতমত খেয়ে বলল। এখন আয়েশা দৃঢ় গলায় বলল। হ্যাঁ। অভ্র হাহাকার করে উঠল। ফারাজ ভাই নিজেই লুঙ্গি পরেনি, আর আমাকেও পড়তে দেয়নি। কি একটা ছাতার মাথার জীবন আমার। আয়েশার মায়া মিশিয়ে বলল, আহারে আমার অবলা জামাইটা, থাক দুঃখ না করে আজকে পরে ফেলো। রাতে লুঙ্গি পরে ঘুমালে হাওয়া বাতাস জায়গা মতো লাগে। অভ্র সন্দিগ্ধ হয়ে জিজ্ঞাসা করলো। লাগে কোথায়? আয়েশা মুচকি হেসে উত্তর দিল। তোমার মাথায়। আয়েশা লুঙ্গিটা মেলে তার নিচে ঢুকে পড়লো। সঙ্গে টেনে তুললো অভ্রকেও। অন্ধকার লুঙ্গির নিচটা তাদের আড়াল করে দিয়েছে। কি করছো ঘরণী? করিনি, তবে করব। কি করবে? ওই যে ব্ল্যাক কালারের পিরিতটা, প্রতিবার কেউ না কেউ আমাদের ভালোবাসায় বাধা দেয়। আর নয় সরকার ভাই, এবার লুঙ্গির নিচে লুঙ্গির ভালোবাসা হবে। কেউ আমাদের দেখতেও পারবে না, সেই হবে দেখবে। আমি ফারাজ আব্বার জন্যও একটা লুঙ্গি এনেছি, চিত্রা আপার হাতে দিয়েছি। অভ্র লুঙ্গির নিচ থেকে বের হয়ে একটা বড় নিঃশ্বাস নেয়। আরেকটু হলে দম বন্ধ হয়ে মরতো। আয়েশার দিকে একবার তাকায়। তার মনে মনে বলে ওঠে, মানুষ কক্সবাজার যায় কত কি আনতে, আর এই মেয়ে ব্যাগ ভর্তি করে দেখছি লুঙ্গি এনেছে। এটা মেয়ে নাকি অ্যাটম বোমা? আয়েশা অভ্রর হাতে লুঙ্গি ধরিয়ে দিয়ে পুনরায় বলল, আমি ফ্রিজ থেকে খাবার এনে সোজা ছাদে আসছি,
তুমি লুঙ্গি পরে সোজা ছাদে চলে যেও। আজকে আমরা লুঙ্গির ভালোবাসা করব। আয়েশা নিচে আসতেই রান্নাঘরে রোজের সঙ্গে দেখা হয় তার। আয়েশাকে দেখে রোজ বলে উঠল। সরকার বাড়ির বউ হয়ে কেমন লাগছে? আয়েশা চোখ টিপে জবাব দিল। একেবারে ঝাক্কাস। রোজ হালকা হাসলো, তারপর বলল। অভ্র কিন্তু ভালো ছেলে। ওইটা দেখেই তো বিয়ে করেছি। আয়েশা বলল গর্বের সুরে। তোমরা ঘুমাও নিয়ে যে। আয়েশা ঠোঁট বাঁকিয়ে বলল। আপা কি যে বলেন, নতুন নতুন বিয়ে হয়েছে, এখনই যদি ঘুমিয়ে পড়ি তাহলে সরকার বংশের পরবর্তী বংশ আসবে কেমন করে? রোজের রীতিমতো গলায় কাটা বিঁধে যাওয়ার মতো অবস্থা। সে একটা নিঃশ্বাস ছেড়ে ফ্রিজ থেকে একটা কিসের যেন বোতল বের করে, তা থেকে পানীয় গ্লাসে ঢেলে ঢকঢক করে পান করে একটা তৃপ্তিদায়ক হাসি দিয়ে বলে। অভ্র হচ্ছে বন্দুকের নলের মতো, যে কোনো সময় গুলি বের হয়ে যেতে পারে। আয়েশা নিরুত্তাপ চোখে তাকিয়ে থেকে হেসে উঠল। ডোন্ট ওয়ারি কাটাওয়ালা সাদা চামড়ার আপা, অভ্র বন্দুকের নল হোক আর যাই হোক না কেন, ট্রিগার কিন্তু আমার হাতের মুঠোয়। বন্দুক যার হাত থেকেই গুলি কিন্তু তার হুকুমেই নল থেকে বের হয়। রোজ কিছুক্ষণ চুপ থাকে, তারপর কিছু না বলে বিদায় জানিয়ে রান্নাঘর থেকে চলে যায়। আয়েশা তার যাওয়ার পর রোজের ফ্রিজে রাখা সেই বোতলটা বের করে বলল। আমিও তো একটু দেখি আপাই, এত স্বাদ করে কি খেয়েছে? বলেই আয়েশা বোতল বের করে গটগট করে পানীয় পান করে। প্রথমে একটু খারাপ লেগেছিল মনে, খালি তৃপ্তি আর তৃপ্তি। তৃপ্তি তো লাগবে, বিদেশি উইস্কি বলে কথা। তবে আয়েশার ওই রোজকে ভালো লাগে না, তার অভ্রটার সঙ্গে টিকটিকির মতো লাগতে চায়। এই মেয়ের সঙ্গে আজকে পরিচয় হয়েছে, কিন্তু দেখো কথা কেমন করে বলে। মেম সাহেব দেখে কি যা মন চায় তাই বলবে। সে মেম সাহেব বলে এই আয়েশাও পকেটমার স্পেশাল। ওসব ভাওতাবাজি তার সঙ্গে চলবে না। জমেলার আজকে বউ সাজতে ইচ্ছে করছে, কিন্তু বউ সেজে কি লাভ, কালুর বাপ তো আর তাকে চায় না। এই মাঝরাতে জমেলা আর না পেরে লাল রঙের একটা শাড়ি পরে বাগানের দোলনায় গিয়ে বসে, ঠোঁটে করা লাল লিপস্টিক ঘষেছে, চোখের নিচে উপরে সবখানে কাজল দিয়েছে, মুখে একগাদা তিব্বত ঘামাচি পাউডার মেখে সে তো বিশ্ব বান্দরী বউ হয়ে গিয়েছে। কচি পাতার মতো জোয়ান ছেলেরা বুড়ির এমন সুন্দর লুক দেখলে নিশ্চিত মোমবাতির উপরে বসে মরে যায় গ্রহে পাড়ি জমাবে। জমের দোলনায় বসতেই তার পেটে ঘুরঘুর শব্দ শুরু হয়। ক্ষুধা পেয়েছে, সে মনে মনে বলে উঠল। ওই দিন আয়েশা কেসুর মতন দেখতে কি যেন গিলছিল, কিসের বাঁশির কঞ্চি দিয়ে ধরে ধরে আবার খাচ্ছিল। ও মনে পড়ছে, ল্যাংম্যান। ওই ল্যাংম্যান খাইবার মন চাচ্ছে রে, সঙ্গে পিসা থাকলেও সেইরাম হইতো। সোলেমান এলাহির ঘুম আসছে না, কালকে বড় একটা কাজ আছে তার। ইদানিং রাতে ঘুম হয় না, মাঝরাতে ঘুম ভেঙে যাওয়ায় সে বাগানে চলে আসে। দুজন লোককে আসতে বলেছে সে, তাদের জন্য সোলেমান এলাহি গিয়ে বাগানে অপেক্ষা করে। দাঁড়িয়ে থাকতে থাকতে মাজা পিঠ সমান সমান হয়ে গিয়েছে। শেষে না পেরে সোলেমান অন্ধকারের মধ্যে দোলনায় গিয়ে বসতে কেউ একজন ও জামাই গো বলে চিৎকার করে ওঠে। ভয় সোলেমান এলাহি লুঙ্গি খুলে যাওয়ার উপক্রম হয়। সে ভয়ে আর সামনে এগোনোর সাহস পাচ্ছে না, কিন্তু তার ভয় পাওয়া একদমই উচিত নয়। মানুষ জবাই করতে তার বুক কাঁপে না, সে কিনা শেষে চেমড়ি ভূতের ভয়ে কাবু হবে। ছ্যাঃ, সোলেমান এলাহি চেঁচিয়ে ওঠে। কেডারে, কোন বান্দির ঘরের বান্দির কান্দে রাত বিরাতে শয়তান ভর করেছে? চারিদিক নিশ্চুপ হয়ে উঠল। এতক্ষণে এলাহি আন্দাজ করে ফেলেছে এই শব্দ তার মনের ভুল ছিল, তবুও সে আর বসলো না। উল্টে ঘুরে যাওয়ার আগে হুট করে তার লুঙ্গি কিছু একটা সঙ্গে বেঁধে গেল, মেজাজ চটে গেল। আবার লুঙ্গি ছোটাতে যাবে তার আগে হুট করে কেউ একজন বলে উঠল। ইয়াং বেটা, আই বাসর ইউ মাই দিকে, আই লুকিং ইউ গো। চলো বেটা, টুগেদার লাইনম্যান খাই। সোলেমান এলাহির এক মুহূর্ত বুঝতে দেরি হলো না যে এটা ওই তার ছেঁড়া মহিলাটা। তার মতো জোয়ান ছেলেকে দেখে মানছে সবার পাগল হয়ে যাওয়ার কথা, কিন্তু তাই বলে এই মহিলার প্রতিবার লুঙ্গি ধরে টানাটানি বড় বিপজ্জনক। তার উপর লুঙ্গির নিচে কিছু নেই, এইবার যদি খুলে যায় তাহলে ঝামেলা লেগে যাবে। সে চেঁচিয়ে উঠে বলল। আরে স্যার মহিলা, তোর লাগে বাসর করবো না। ঘরে কি তোর জামাই নাই? খালি মাংসের ইয়ার লুঙ্গি ধরে টানাটানি মারো। স্যার বলি স্যার। নট আমি বাসর, কোরিং মানে কোরিং। তোর বাসরের নানির গোষ্ঠী লাগি। চিত্রা ফারাজকে লুঙ্গি পরায়, তা অনেক জোর জবরদস্তি করে। শেষে ফারাজ এক প্রকার বাধ্য হয়ে রাতের বেলা লুঙ্গি পরে। কি একটা অবস্থা, যেখানে পুরো বাড়ির মানুষ এখন ঘুমাচ্ছে সেখানে রাতের বেলায় তার বউ তার উপর জুলুম করছে। মনে মনে একটা গান ধরে চিত্রাকে বলতে ইচ্ছা করছে। জানলে আগে এমন মাইয়া করতাম না বিয়া, সর্বনাশ কইরাছি পায়ে কুড়াল মারিয়া। সুখে কত আদরে রাখি ভাত কাপড়ে,
আমার সাথে টেক্কা মারে আমারই ঘরে। চোখ কুঁচকে চিত্রাকে জিজ্ঞাসা করলো। এই বউ, এই লুঙ্গি আবার খুলে যাবে না তো? চিত্রা হেসে গালে মৃদু ছুঁয়ে বলে, যাবে না গো, ভালো করে গিট দিয়েছি, খোলার চান্স 0%। ফারাজ বিরক্ত গলায় বলল। হয়েছে, এবার খুলে ফেলি। চিত্রা গম্ভীর মুখে বলল, এই না, ইসরে পুরোই এখন জমিদার জমিদার লাগছে। জমিদার বাড়ির ছেলে হয়ে সেজে সাথ থাকেন ইংরেজি চ্যাংড়াদের মতো, ঢং দেখলে বাঁচি না। ফারাজ হেসে বলল। তাহলে মরে যাও। চিত্রা ফারাজকে আয়নার সামনে নিয়ে দাঁড় করায় ইশরে চোখ ফেরানো দেয়। পৃথিবীর মানুষ নারীর সৌন্দর্যের কথা বলে, অথচ খোদা পুরুষকে এতটা নিখুঁতভাবে তৈরি করেছে সে কথা কোথাও কেউ বলে না কেন? চরম অন্যায় এটা। চিত্রা হঠাৎ পেছন থেকে বলে উঠল, বাইরে বৃষ্টি আসবে ফারাজ, অনেকদিন ধরে ছাদে যাওয়া হয় না, চলো না আজকে যাই। চোখের কোণে একরাশ আবদার মেখে থাকা সেই কণ্ঠস্বরের অবমাননা ফারাজের পক্ষে সম্ভব হলো না। মুচকি এসে চিত্রার হাত ধরে ছাদের দিকে পা বাড়ালো। ছাদের দরজা খুলতেই বাইরে ঝড়ের পূর্বাভাস, বাতাস থমথমে, আকাশ জড়ো করে রেখেছে অগণিত বৃষ্টি। ফারাজ ছাদে পা রাখতে হঠাৎ করে বৃষ্টি ঝেপে নামলো। হাওয়ার ঝাপটায় তার গা ভিজে গেল। সে দুহাত মেলে প্রাণ ভরে এক নিঃশ্বাস নিল। তারপর চিত্রার দিকে না তাকিয়ে আকাশের দিকে তাকিয়ে বলল, চলো বৃষ্টি বিলাসে মাতোয়ারা হই। চিত্রা বহুক্ষণ ফারাজকে জড়িয়ে ধরে রাখলো। কিছু কিছু শান্তি হয়তো ক্ষুদ্রতায় নিহিত। আমরা মানুষ সামান্য খুশির জন্য মাইলের পর মাইল অতিক্রম করি, অথচ আসল খুশি তো আমাদের চোখের সামনেই থেকে যায়। চিত্রার ঠান্ডায় শরীর জমে যাচ্ছে, তবুও সে জড়িয়ে আছে ফারাজের আষ্টে পৃষ্ঠে। চিত্রার কাঁপুনি অনুভব করে ফারাজ ধীরে বলল, আগুন সুন্দরী। চিত্রা চোখ কুঁচকে তা কি? ফারাজ দম চেপে বলে, চলো রুমে যাই। এমনিতেও লুঙ্গিকে দিয়ে ভরসা নেই আমার, কখন না জানি আবার খুলে যায়। ঝড়ের কবলে তো প্রায় লুঙ্গি উড়ে যাওয়ার দশা হয়েছিল, ভাগ্যিস নিচে সুরক্ষা বস্ত্র ছিল। চিত্রা হেসে বলে, চিন্তা নেই, সেফটি পিন লাগিয়ে দিয়েছি তো, কিচ্ছু হবে না। আর এখন জলে ভিজে গিয়েছে, উড়ে যাওয়ার ভয় নেই। ফারাজ হালকা দম নিয়ে জিজ্ঞাসা করে, তাও ঠিক, কিন্তু লুঙ্গির নিরাপত্তা দিতে সেফটি পিন লাগিয়েছো তা কিসের সঙ্গে? তা তো খেয়াল করা হলো না। চিত্রা একটু মাথা ঝাঁকিয়ে চোখ টিপে বলে, এই যে আপনার সুরক্ষা বস্ত্রের সঙ্গে। বলেই চিত্রা হেসে ওঠে। হাসতে সে আর লাগছে ফারাজের কেমন কেমন জানি লাগছে, যদিও লজ্জা মোটেও লাগছে না, কারণ ওইসব ছোট লোকদের লাগে। আর এমনিতেও পাপীরা লজ্জাহীন জীব। ফারাজ অন্ধকারের মধ্যে একবার লুঙ্গির দিকে তাকায়, মনে মনে বলে, এই বউয়ের চক্করে পড়ে তার মতো বিদেশ কাঁপিয়ে আসা পুরুষ মানুষকে নাকি এখানে এসে সেফটি পিন দিয়ে লুঙ্গি পরতে হচ্ছে। হঠাৎ ফারাজের ফোন বেজে ওঠে। রিংটোনের আওয়াজে চিত্রা একটু চমকে ওঠে। তুমি যাও, আমি একটু দাঁড়াই। বলেই ছাদের কিনারে এগিয়ে যায়। ফারাজ ছাদের দরজার দিকে যায় কল ধরার জন্য। ঠিক তখনই সে অনুভব করে কেউ পেছন থেকে তার লুঙ্গিতে টান দিয়েছে। এই কে রে? চোখ বড় বড় হয়ে যায় তার, কিন্তু কিছু বোঝার আগে সে টের পায় লুঙ্গি তার শরীর থেকে খুলে বেরিয়ে গেছে। একটা হাওয়ায় উড়ন্ত কাপড়ের মৃদু শো শো শব্দের সাথেই তার পুরুষত্বের শেষ ভরসা হিসেবে থাকা নিচের সুরক্ষা বস্ত্র নিরাপত্তায় নিজেকে কিছুটা সান্ত্বনা দেয়। ফারাজ ফোনের টর্চ অন করে পেছনে তাকায়। ফারাজ ফোনের লাইট অন করতে দেখে দরজার পেছনে বসে আছে লুঙ্গি পরা অভ্র। ফারাজ চাইতে অভ্র ঢোক গিলে বলে, সরি ভাই, এখানে আমার বউ আসার কথা ছিল। বউকে সারপ্রাইজ দেওয়ার জন্য চিপায় বসেছিলাম, ভুল করে তার শাড়ি ভেবে আপনারটা টান দিয়ে ফেলেছি। ফারাজ এক ধাক্কায় এগিয়ে আসে। আয় এবার তোরটা খুলি শালা। ফারাজ এক হাত নিজের সুরক্ষা বস্ত্র সামলাতে সামলাতেই বলল, বেটা নিজেরটার দিকে তাকা, আমারটার দিকে এত নজর কিসের? আমি এমনিই থাকবো, তুই ওদিকে ঘোর। ভাই দেখে ফেলেছি, কিছু না। অবচেতন চিত্রাকে বাহুতে তুলে নিজে কক্ষে নিয়ে এলো বজ্র। বিছানায় শুইয়ে দেয় সে নিথর দেহটাকে। কিছুই বলছে না চিত্রা, জ্ঞান নেই। নীলাভ ঠোঁটে জ্বরে তীব্রতা ঝলসে উঠছে। বজ্রও বুঝলো আর কিছুক্ষণ দেরি হলে অনর্থ ঘটে যেত। এই মুহূর্তে যাকে সে স্যালান দিয়ে শুইয়ে রেখেছে সেই চিত্রের অবস্থা সত্যি খারাপ। আয়েশা যদি না বুঝতো, যদি সময় মতো গিয়ে না জানাতো বজ্রকে চিত্রাকে খুঁজে পাওয়া যাচ্ছে না, তাহলে হয়তো আজকের রাতটা দুঃস্বপ্নে রূপ নিত। বজ্রের কাছে ফারাজ যে দায়িত্বটা দিয়ে রেখেছে সেই দায়িত্বটা ছিল চিত্রা, তবে বজ্র পালন করতে পারল না সেই দায়িত্ব, ব্যর্থ সে। চিত্রার এমন শোচনীয় অবস্থায় যদি ফারাজ এসে পড়ে তবে হয়তো বিস্ফোরণ ঘটতো, কিন্তু প্রশ্ন থেকেই যায় চিত্রা কিভাবে চোখে ধুলো দিয়ে পৌঁছে গেল ওই সরাইখানায়, কিভাবে গেল, কেন গেল, সবকিছু এখনো অস্পষ্ট বজ্রের কাছে। তবু শুধুমাত্র প্রবল এক ধারণার টানে ছুটে গিয়েছিল সেই অখ্যাত সরাইখানায়। সেখানে পৌঁছে যা ঘটালো বজ্র তা নিজেও ভাবেনি। পিস্তলটা মাথায় ঠেকাতে কেঁপে উঠল মালকিন। দম্ভে ফেটে পড়া সেই নারী মুহূর্তে চুপসে গেল নিউরো সার্জন
বজ্র কায়সারের চোখের হুঙ্কারে ও অস্ত্রের নির্মম বাস্তবতায়। বজ্র কখনো হুট করে অস্ত্র ছড়ে না, ওর ধমনীতে এখনো নীতির রক্ত বইছে। কিন্তু আজ যদি সে পিস্তল না তুলতো তবে চিত্রাকে হয়তো আর ফিরে পাওয়া যেত না। ওই মহিলা, এই মালকিন, সে কি করে ভাবলো একজন অজানা মেয়েকে বন্দি করে সে কাস্টমারের কাছে পাঠাবে? সাহস তো কম নয় তার। তবে বজ্র তাকে ছেড়ে দেবে না, সে তাকে বুঝিয়ে দেবে কার শরীর স্পর্শ করার স্পর্ধা করেছে সে। সন্ধ্যার ম্লান আলো গা ছুঁয়ে যখন ফারাজ বাড়িতে ফিরে আসে তখনই কানে আসে অস্বাভাবিক এক নৈশব্দতা। রুমের দরজায় পা রাখতে তার দৃষ্টিতে পড়ে ভিড়। মোহনা নদী, ফারিয়া, আয়েশা সবাই একত্র ঘিরে আছে কারো নিস্পন্দ দেহকে। মুহূর্তে ঠান্ডা শিরশিরে হাওয়া বয়ে যায় রক্তে। ফারাজের হাতে সদ্য কেনা নতুন ফোন। ফারাজ আসার সময় যমুনা থেকে নতুন ফোন নিয়েছে, কিছুদিন গেম খেলবে, তারপর এটাও না হয় ফেলে দেবে। তার ফোন ভাঙলে কেমন জানি শান্তি শান্তি লাগে। ক্রোধের ঝাঁজে ভাঙা ফোনের সংখ্যা যদি গোনা যায় তবে তাদের বেশ বড় একটা ফোনের শোরুম দাঁড় করানো যেত। মার্কেট থেকে ফেরার পথে এক দোকানে কাজ ঘেরা পুতুলে চোখ পড়ে তার। টকটকে রক্তের মতো লাল শাড়ি, নিটল বুনন, মাতাল করে দেওয়ার মতো রং। সেই শাড়ি দেখে ফারাজের মনে হয় যদি তার চিত্রায় শাড়ি পরতো তবে নারী সৌন্দর্যের সংজ্ঞাটাই নতুন করে রচিত হতো। কিন্তু সেই সৌন্দর্য আজ ধূলিসাৎ। ফারাজ রুমে পা রাখতে মুহূর্তে জমে ওঠে ভারী নিস্তব্ধতা। কেউ কিছু বলে না। না এই নীরবতা চিত্রার অসুস্থতা নিয়ে নয়, বরং সে অনাগত ঘূর্ণিঝড়ের আশঙ্কায়, যা ফারাজ নামক মানুষের ভেতর জন্ম দিচ্ছে ধ্বংসাত্মকভাবে। কেউ তাকে ফোন করে কিছু জানায়নি। চিত্রা যে কি ভয়াবহ অবস্থার ভেতর দিয়ে গেছে তা আজ নিজ চোখে দেখে বুঝতে পারছে সে। রুমে থাকা সকলেই অজান্তে একপাশে সরে যায়। হয়তো ফারাজের শরীর থেকে নিঃসৃত ক্রোধের তাপমাত্রা অনুভব করা তাদের কাম্য নয়। বজ্র তখন চিত্রার পালস ধরেছে, ঠিকভাবে পালস নড়ছে না। স্যালাইনের প্রতিক্রিয়া হচ্ছে খুব ধীরে। চিত্রার দিকে তাকাতেই ফারাজের চোখ স্থির হয়ে যায়। কপালের আঘাতের দাঁত, ঠোঁট ফুলে আছে ব্যথায়, নির্যাতনে। ফারাজের শরীর জুড়ে একটা প্রচণ্ড স্নায়ু চাপ জমা হয়, মুষ্টিবদ্ধ হয়, হাত দৃঢ় হয়ে ওঠে। শিরা, কপালের রেখায় ক্ষোভের ছাপ স্পষ্ট হয়। ঘাড় বেয়ে নামা শিরাগুলো টান টান হয়ে উঠেছে মুহূর্তের মধ্যে। সে গভীর একটা নিঃশ্বাস ফেলে নিজেকে নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে। ঠিক তখনই পেছনের দরজা দিয়ে অভ্র আর রোজ রুমে প্রবেশ করে। চিত্রার অবস্থা দেখে অভ্র থমকে দাঁড়ায়। এই নীরবতা ঝড়ের পূর্বাভাস। অভ্র তো জানে ফারাজের নীরবতা যত দীর্ঘ হয় তত বেশি ভয়ঙ্কর হয় তার প্রতিঘাত। চিত্রার দিকে একদৃষ্টিতে তাকিয়ে থাকা ফারাজ ধীরে, অত্যন্ত নিচু কণ্ঠে বজ্রকে প্রশ্ন করে, কারা করেছে? দেখো, আমি পরে সব ব্যাখ্যা করে বলবো তোকে। আমি কিছু একটা জিজ্ঞেস করেছি বজ্র। দাঁতে দাঁত পিষিয়ে বলল বজ্র। নিরুত্তরে বলল, তুই আগে ওর পাশে বস। যে হাত আমার জানের উপর আঘাত করেছে সেই হাত আমি উপরে না ফেলা অব্দি চিত্রার পাশে বসা দূরের কথা, ওর চোখেও চোখ রাখবো না, খোদার কসম। যে আমার কলিজায় আঘাত করেছে তার কলিজা আমার চাই। ফারাজ থামলো, নির্থর চিত্রার দিকে তাকিয়ে পুনরায় অভ্রকে বলল, স্থানীয় কুকুর ফার্মের মালিককে খবর দিয়ে বল ফারাজ ইলাহি আজকে পুরো এলাকার সকল কুকুরকে নিজ দায়িত্বে পেট ভরাবে। ঘরের সবাই সেই বলা কথায় ছটফট করে উঠল। আল্লাহ জানে কার মরণ আজকে হবে। বজ্র ফারাজের দিকে তাকালো, তারপর বলল, বারান্দায় বলছি। রাত তখন 9টা কি 10টা বাজে। রাস্তার পাশে ফারাজের গাড়ি দাঁড়িয়ে। অভ্র আর বজ্র গাড়ির সামনে। দোকানের সামনে বসে থাকা একটা কুকুর ক্ষুধার তাড়নায় ঘুমাতে পারছে না। ফারাজ নেমে এসে কুকুরটির সামনে বসলো। বরফ দেওয়া বাক্স থেকে একটা কলিজা বের করে শীষ বাজিয়ে ডাকলো। কুকুরটা ছুটে আসলো, গপ গপ করে চিবিয়ে খাওয়া শুরু করলো সেই কলিজাটা। ফারাজের হাতে আবার রক্ত লেগে আছে। সে কিছু বলার আগে অভ্র জলদি গাড়ি থেকে মদের বোতল বের করে এনে হাত ধুয়ে দিল তার। ফারাজ উঠে দাঁড়ায়। সে অনেক বেশি ক্লান্ত। বলেছিল চিত্রার সঙ্গে যারা এমন করেছে তাদের শাস্তি না দেওয়া পর্যন্ত বউকে ছোঁয়া তো দূরের কথা, উল্টো দেখবেও না। তবে অনেক হয়েছে। ফারাজ তার কথা রেখেছে। এবার প্রাণ ভরে চিত্রাকে দেখার পালা, তাকে স্পর্শ করার পালা, তার যন্ত্রণাগুলোকে নিজের ভেতরে শুষে নেওয়ার পালা। ওই পতিতা ভবনের মালিকের নাম লতা। সেই লতা এখন মাটির নিচেও যাওয়ার সৌভাগ্য লাভ করেনি। করবে কেমন করে? দেহ তো হিংস্র, প্রাণীরা খুব খেয়েছে। তবে এত সহজে মৃত্যু ফারাজ তো অন্তত সেই ব্যক্তিকে দিতে পারে না যে কিনা ফারাজের স্ত্রীকে তীব্র যন্ত্রণা দিয়েছে ক্ষণে ক্ষণে। চিত্রার গায়ে যারা হাত দিয়েছে তাদের সেই সকল জায়গা থেকে মাংস তুলে নেওয়া হয়েছে যেখানে তারা তার স্ত্রীকে আঘাত করেছিল। ফারাজ নারীদের গায়ে হাত তুলে না, তাই এই কাজগুলো রোজ করেছে। তবে প্রতিটা নির্দেশনা ছিল ফারাজেরই। কোনো জীবন্ত মানুষকে জোর করে অ্যাসিড খাইয়ে দিলে কি পরিমাণ যন্ত্রণা হয় যদি বাকিরাও তা দেখতে পেত। ফারাজের চোখের সামনে গলে গলে গলার মাংস খসে পড়ছিল। ফারাজ কেবল এক দৃষ্টিতে তাকিয়েছিল সেই দৃশ্যের দিকে। ওদের ভাগ্য ভালো, ওরা নারী হয়ে জন্মেছে। নারী হয়ে ফারাজের হাতে মৃত্যুর স্বাদ নেওয়া থেকে বেঁচে দিয়েছে। তবে মৃত্যুর হাত থেকে তো আর নয়। গলে পড়তে থাকা অংশে রোজ বিষ প্রয়োগ করে। এই বিষে কেবল জ্বালা বাড়াবে আর অতিমাত্রায় চুলকাবে ওই জায়গা।
কারো কিছু করা লাগবে না। চুলকানি দাপটে ওরা নিজেরাই ওদের মাংস টেনে টেনে ছিঁড়বে। অতি ভয়ানক সেই দৃশ্য। তার থেকেও ভয়ানক ছিল বজ্র করা সেই কাজ। জ্যান্ত অবস্থায় তাদের শরীর থেকে কলিজা বের করা হয়েছিল। যখন পেট কাটা অবস্থায় নাড়ি ভুড়ি দলা পেকে চোখের সামনে বেরিয়ে আসছিল, নিজের এই হাল যখন নিজেরাই এক নজর দেখেছিল, তখন আসল শান্তি লেগেছিল ফারাজের। এই সরাইখানা আজ থেকে বন্ধ। এখানে যে সকল মেয়েকে জোর করে ধরে আনা হয়েছে তাদেরও মুক্তি করে দেয় ফারাজ। যার যার বাড়ি ফিরিয়ে দেওয়ার ব্যবস্থা করে। আর যারা মাটির চাটুকারিতা করছিল তাদের মৃত্যু ওই একইভাবে হয়েছে যেমন বাকিদের। আজ থেকে এই ভবন পাপমুক্ত হবে। এখানে কোনো নারী আর চিত্রের মতো লাঞ্ছনার শিকার হবে না। ফারাজ উঠে দাঁড়ায়, অভ্রকে বলে, তোর ভাবি অপেক্ষা করছে, বাড়ি ফিরতে হবে। জি ভাই, আপনি গাড়িতে গিয়ে বসেন। ফারাজ বাড়ি ফিরে চিত্রার পাশে এসে বসে। রুম থেকে সবাইকে বের করে দেয়। চিত্রা তখনও নিথর হয়ে পড়ে আছে। ফারাজ চিত্রার ঠোঁটে সেই আঘাতে আঙ্গুল ছোঁয়াতে গিয়ে ছোঁয়ায় না। যদি সে ব্যথা পায়। ফারাজ হাত ধরে চিত্রার। সেই সবের জন্য চিত্রাকে দোষারোপ করে না একবারও। সব দোষ নিয়ে নেয় নিজের কাঁধে। যদি সে ঢাকা না যেত তাহলে কখনোই এমন হতো না। তার চিত্রার এত যন্ত্রণা সহ্য করতে হতো না। সব দোষ তার। ফারাজের চোখের কোণে জল। অবিশ্বাস তার। পশুর মতো কাঁদছে। পশুদের কি অনুভূতি বলতে কিছু থাকে? ফারাজের মতে খারাপ মানুষের ডাকে সৃষ্টিকর্তা সাড়া দেয় না। তবুও ফারাজ সৃষ্টিকর্তার কাছে কিছু চায়, তাকে বলতে চায়, তুমি তার সকল ব্যথা বিলিয়ে দাও আমায়, যে আমায় ভালোবেসে আমার সকল দুঃখ জড়িয়ে ঘুমায়। সপ্তাহ পেরিয়ে গেছে। 7 দিন ধরে মাহাদি ও তার অন্তঃসত্ত্বা স্ত্রী মারিয়াকে বন্দি করে রেখেছে সোহান। শুধুই কি বন্দিত্ব, প্রতিদিন সূক্ষ্ম নিপুণ নির্যাতনে বিদীর্ণ হচ্ছে তাদের শরীর, ধসে পড়ছে তাদের মন। অথচ মারার হুমকি দিলেও সোহান এখন পর্যন্ত মারার মতো সময় পাচ্ছে না। গোডাউনে অগ্নিকাণ্ড ঘটে গেছে, দাউ দাউ করে জ্বলছে, সব ছাই হয়ে গেছে কোটি টাকার মালামাল। চারিদিকে শোরগোল উঠেছে। সবই নাকি দুর্ঘটনা। সবাই বলছে ভুলক্রমে আগুন লেগেছে, নিয়তির নির্মম খেলা সব। কিন্তু সোহানের মনে সংশয়ের দানা বেঁধেছে। এত বছর ধরে এমন দুর্ঘটনার মুখোমুখি তো কখনো হয়নি। এটা নিছক দুর্ঘটনা নয়, এর পিছনে হয়তো কোনো চতুর কৌশল অবলম্বনকারী লুকিয়ে আছে বলেই তার দৃঢ় ধারণা। লোকসানের অঙ্ক মাথার ভেতর ক্রমাগত বৃদ্ধি হয়ে চলেছে। লক্ষ কোটি কোটি টাকা, যা ক্ষতি পূরণযোগ্য নয়। এই ক্ষতির রোষে পুড়ে যাচ্ছে সোহান। সেই ক্রোধের নিঃশেষ ঘটেছে মাহাদি ও তার স্ত্রীর গায়ে প্রতিদিনের আঘাতে। কেন সে এমন করছে তা সে নিজেও জানে না। হয়তো ব্যথা দেওয়ার মধ্যেই আজ শান্তি খুঁজে নিচ্ছে তার অসুস্থ মন। সোহানের সেই রাতের কথা মনে পড়ে যায়। সেদিন অঝোর ধারায় হচ্ছিল বৃষ্টি। প্রকৃতির ডাকে সাড়া দিতে সিফাত ছাতা হাতে নৌকা থেকে নেমে গেল জঙ্গলের গা ঘেঁষে। কাজ শেষ করে যখন ফিরে আসবে ঠিক তখনই অন্ধকার চিরে আচমকা একটা যুবক তার সঙ্গে ধাক্কা খেল। ছেলেটির চোখে মুখে আতঙ্ক ছিটিয়ে একাকার, কণ্ঠে অসহায় আবেদন। একজন লোক আমাকে খুন করার জন্য ধাওয়াও করছে, দয়া করে সাহায্য করুন। সিফাত হতবাক। এমন গভীর রাতে জঙ্গলের নির্জনে কেউ কারো পিছনে ছুটছে মৃত্যুর উদ্দেশ্যে। অদ্ভুত সে নাম জানতে চায়। ছেলেটি বলে, মাহাদি নামক এক লোক আমাকে মারার জন্য পেছনে লেগেছে। নামটা শোনা মাত্রই সিফাতের অন্তরে বজ্রপাত হয়। সে বুঝে ফেলে আসল ঘটনা। ভয়ানক সত্যের মুখোমুখি দাঁড়িয়ে সে কিছুক্ষণ ভাবে। তখনই ছেলেটি থানায় ফোন করে। ঘটনা লম্বা হোক তা সিফাত চায় না, তাই কোনো মতে বুঝিয়ে ছেলেটিকে নৌকায় নিয়ে আসে। সোহান সব ঘটনা শুনে পুলিশকে অন্যত্র না পাঠিয়ে সরাসরি তাদের কাছে আসতে বলল। পুলিশের সঙ্গে সোহানের সম্পর্ক ভালো। টাকার কৃপার প্রলেপে সবকিছু ধুয়ে মুছে ফেলে সে। এসবের কোনো দরকার পড়তো না যদি না মাহাদি সেদিন ভুল করত। রাতে সোহান লোক পাঠায় মাহাদিকে ধরে আনার জন্য। ভাগ্য ভালো জঙ্গলেই খুঁজে পায় তাকে। কাজ আরো সহজ হয়ে যায়। মাহাদি তখন হুঁশে ছিল না, নেতিয়ে পড়েছিল। সেই রাতে সোহানের আদেশে পৃথিবীকে খুন করে সিফাত। মাহাদিরকে পাশে ফেলে রাখে, কিন্তু হুঁশ ফিরতে ফিরতে সকাল হয়। তারপর আর কি সোহান মাথা নিচু করে কাগজপত্র ঘেটে চলেছে। খুঁটিয়ে খুঁটিয়ে দেখছে প্রতিটা লাইন, প্রতিটা হিসাব। এমন সময় রাজন চুপচাপ এসে তার পাশের চেয়ারে বসে মাথায় হাত রেখে বলে ওঠে, চলো চিত্রাকে মেরে ফেলি। এক মুহূর্তে সোহানের স্নায়ুতে রগরগে আগুন ছুটে যায়। চোখের লাল শিরাগুলো স্পষ্ট হয়ে ভেসে ওঠে। এই রাজন কি সত্যি তার সঙ্গে এসব কথা বলছে? ওর কি মাথা ঠিক আছে? সোহান দাঁতে দাঁত চেপে বলে, আমার চিত্রার বিষয় যেন আর কোনোদিন এসব কথা মুখ থাইকা না বের হয়। রাজন ঠান্ডা গলায় জবাব দেয়, মিয়া রাখো, ওই মাইয়া আমার ঘরে ধ্বংস করবো দেখো। সোহানের কণ্ঠ কঠিন হয়ে ওঠে। কে খোলসা কইরা বলো। রাজন একটু ঝুঁকে আসে, মুখটা সোহানের কান ঘেঁষে নিয়ে বলে, ওই দিন নাকি সরাইখানায় গেছিল। কি? সোহান স্তব্ধ হয়ে যায়। আরে ওই মাইয়া দুনিয়ার চালাক। আমি ফোনে সরাইখানায় যাওয়ার কথা বলছিলাম, ওইটা শুই না ফেলছে। তার চেয়েও বড় কথা, আমি যেই সরাইখানায় গেছি
ওই সরাইখানাতেই কেমনে সে গেল? সোহানের চোখ সংকুচিত হয়ে আসে। দেখে ফেলেছে? না, ওই সরাইখানার মালিক লতার থেকে আমি মোনালিসারে কিন্না ফেলছিলাম। ওই দিন আগে থেকেই সব ব্যবস্থা করা ছিল, খালি মোনালিসারে সরাইখানা থেকে বের কইরা গাড়িতে বসাইছি। ওর জন্য নতুন বাড়ি কিনছি, ওখানে গেছিলাম গা। আমি যাওয়ার পর দিয়েই সম্ভবত চিত্রা ওইখানে গেছে। সোহান অবাক, কিং কর্তব্য বিমূঢ়। এত বড় বিষয় ঘটে গেছে, চিত্রা এমন জায়গায় গিয়ে ঘুরে এসেছে আর সে বিন্দু বিসর্গ জানে না। সে কিছু বলবে তার আগে রাজন পুনরায় বলে উঠল, হ্যালো বন্ধুরা, পরবর্তী পার্ট খুব তাড়াতাড়ি আসবে, তো সবাই অপেক্ষায় থাকো। আর চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করোনি তারা পরবর্তী পার্ট দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো। ধন্যবাদ সবাইকে, আমাদের সাথেই থেকো।